3 মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের ওপরে 35% শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি কার্যকর হচ্ছে 1 আগস্ট থেকে। দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প। একই সাথে চিঠি দেওয়া হয়েছে 14 দেশের সরকার প্রধানকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপ করা হয়েছে, আর তা কার্যকর হচ্ছে 1 আগস্ট থেকে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ডক্টর ইউনূস সম্বোধন করে ট্রাম্প লেখেন, বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে 35% শুল্কের সাথে তা যোগ করা হবে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামীকাল শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের 35% শুল্ক আরোপের বিষয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে মনে করে সরকার। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই শুল্ক আরও কমানো সম্ভব। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বুধবার এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের নানা দেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্ক ধরা হয়েছিল 37%, যা পরবর্তী 3 মাসের জন্য স্থগিত রাখে মার্কিন প্রশাসন। এখন আবারও 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের জন্য 35% শুল্ক নির্ধারণের কথা বলছেন ট্রাম্প। অর্থ উপদেষ্টা মনে করেন, আলোচনার মাধ্যমে এ শুল্ক আরও কমানো সম্ভব। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। 6 তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে। যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। একই প্রত্যাশা বাণিজ্য সচিবেরও। তিনি জানান, দেশটি থেকে বাংলাদেশের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তা কার্যকর হলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলমান আছে। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে আছেন। এই মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। দায়িত্বশীলরা বলছেন, শিগগিরই এ ঘাটতি আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এখনও গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি না হওয়া দেশের জন্য দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলার স্বাধীনতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন মতকে সহ্য করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আরেক নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, যারা অন্ধকার ও ষড়যন্ত্রের শক্তি, তারা নির্বাচন চায় না। যথেষ্ট না, যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে তাহলে তারা পেয়ার করবে, কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না।
এর প্রতি জাতির কোনো সমর্থন নাই। একই অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল সালাম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কিছু নয়। তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে ভাইসা আছি নাকি? এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কালো টাকা ছড়িয়ে সমাজে মব সৃষ্টি করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কল কাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। বাংলা একাডেমিতে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ভিন্ন মতকে সহ্য করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। ওইটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নেরও দাবি উঠে আসে অনুষ্ঠানে। দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে, তা না হলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে চাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। ভিন্ন পরিবেশে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামীতে আধিপত্য মুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি। কুষ্টিয়া জেলায় পদযাত্রায় অংশ নিয়ে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে কুষ্টিয়ায় কর্মসূচি শেষে মেহেরপুরে পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা। সকালে কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে এনসিপির ৮ম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে। পরে কুষ্টিয়া শহরের ৫ রাস্তা মোড়ে পথসভা করে বিএনপি। সেখানে নেতারা বলেন, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের মতো কারো উত্থান হলে প্রতিরোধ করে তুলবে এনসিপি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা সেই শহীদ আবরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত। জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন দলের বহিষ্কৃত সিনিয়র নেতারা। সংবাদ সম্মেলনে মজিবুল হক চুন্নু জানান, দল ছাড়বেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত মহাসচিব বললেন, গঠনতন্ত্র মেনেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। প্রাথমিক সদস্য সহ অন্যান্য পদ থেকে বহিষ্কারের একদিন পর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টির সিনিয়র নেতারা পক্ষে বলেন, আপনি সবসময় আর্থিক সচ্ছলতা এবং গঠনতন্ত্রের সংশোধনের দাবি জানানোয় এমন স্বৈরাচারী সিদ্ধান্ত বলে অভিযোগ তুলেন মজিবুল হক চুন্নু। ঘরে থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন। এই গঠনতন্ত্রের যে 20(1) ক, আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম যে এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি ঠিক হলো? দলের অন্য নেতাদের অভিযোগ, কাউন্সিল ঘোষণার পর এভাবে অব্যাহতি বেআইনি, দলকে ভাঙার কোনো সুযোগ নেই। জানান, আগামী দিনে সম্মেলনে যোগ দেওয়ার কথা। প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইন এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে
স্বপদে বহাল আছি। আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ভুলে যেতে চাই না, আমরা দলকে শক্তিশালী করব। পরে সব অভিযোগের জবাব দেন নবনিযুক্ত মহাসচিব। বলেন, গঠনতন্ত্র মেনে নেওয়া হয়েছে সব সিদ্ধান্ত। চেয়ারম্যানকে দল থেকে বের করে দেয়া, চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেন্সেশন ক্রিয়েট করে। 30-1 অনুযায়ী এই বহিষ্কারগুলো করা হয় সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক। তৃণমূল সহ বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্যরা চাইলে বহিষ্কৃতরা ফিরতে পারবেন বলেও জানান মহাসচিব বহিষ্কার হলে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত 3টি বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা কমিশনকে সাহায্য করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, হলেই তার 2 মাস আগে জানানো হবে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মুখী না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে জটিলতা হচ্ছে। এ কারণে অনুসন্ধান ও মামলা পরবর্তী তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একে একে দুর্নীতির ফিরিস্তি জমা হতে থাকে দুদকে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলার চার্জশিট ছাড়া বেশিরভাগ অনুসন্ধান এখনও আলোর মুখ দেখেনি। শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআই সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক মহাপরিচালক জানান, সবগুলো অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে বিদেশি সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানে ধীরগতি রয়েছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। এদিকে কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য কুমিল্লা 4 এবং জনাব ইফতেখার আহমেদ মাসুদ পরিচালক প্রশাসন হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা। পানিবন্দী কক্সবাজারের 3 উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক। বিপর্যস্ত উপকূল, ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ঘের। সাগরে লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টেকনাফ উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 50টির বেশি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। আমি সাগরে আজকে 10-15 দিন পর্যন্ত যাইতে পারি নাই বৃষ্টির কারণে। আমি অনেক কষ্টে আছি। আজিয়া আমার বাসায় বৃষ্টি ঢুকছে 3 দিন হয়ে গেছে। আমার বাসার কোনো রান্না বান্না করতে পারি না। এর একটা সংস্কার হবে, এর একটা বিট হবে বলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। জলাবদ্ধ উখিয়ার 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, বীজতলা ও পানের বরজ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা। বাকখালী নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়াও জেলার চকরিয়া, পেকুয়ায় জলাবদ্ধতার কবলে 30টি গ্রাম।
ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। ফুলগাজী বাজারের মুহুরী নদীর বাঁধ ভেঙে ধসে গেছে কয়েকটি দোকান। বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল। এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। বিপাকে খেটে খাওয়া মানুষ। এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে ভাই, আজকে একটু কাজে গেলাম, তা কাজ হয়নি ভাই। আমরা সেইভাবে চলাফেরা করতে পারতেছি না, ভ্যান রিক্সায় লোক করতেছি না। টানা 2 সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি মিশেছে সড়কে। দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটুলে তো নৌকো চলতো এখানে। এইভাবে জলবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না, আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে। পটুয়াখালীতে টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। ভোলায় বৃষ্টিতে বিপাকে স্কুল অফিসগামীরা। খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাদা পানি, রাস্তাঘাট ভাঙাচোরা, রাস্তা অনেক দূর তলায় গেছে। বৃষ্টির জন্য কাজে কামে যাইতে পারি না, বৃষ্টি থেকে ঘর দিয়ে নামতে পারি না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরও কয়েকদিন। এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে। সেই কারণে এই মার্জরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, মার্জরি বৃষ্টিপাত থাকবে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে 105 ফিলিস্তিনির, আহত হয়েছেন 3 শতাধিক। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের নৈশভোজে গাজার মানুষকে স্থায়ীভাবে আশ্রয় দিতে কয়েকটি দেশ সম্মত বলে দাবি করেন নেতানিয়াহু। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অন্তত 356 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে বহু মরদেহ।